নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, হাওড়া দর্পণ ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাই। আপনার সঙ্গে রয়েছি আমি কিশলয় গড়ানি। আজকে আমার টাইটেলটা দিয়ে শুরু করছি, কারণ আমার পাশে যিনি বসে আছেন তার টাইটেলও গড়ানি। আমাদের সঙ্গে রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাপোর্টিং স্টাফ দয়ানন্দ গড়ানি। দয়ানন্দ গড়ানি স্যারকে হাওড়া দর্পণ ডিজিটালে স্বাগত জানাই। আমি খুব খুশি, খুব আনন্দিত যে এখানে হাওড়া দর্পণে এরকম ভাবে সবকিছু আয়োজন করেছে। আমাকে ওয়ার্ল্ড কাপ জিতে আসার পর আমার নিজের শ্বশুর বাড়ি এখানে অনন্তপুর মধ্যপাড়া। তো আমি খুব খুশি আর আমি খুব গর্বিত এরকম ভাবে যে সবাই মানুষ আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে, যে সত্যি আমি ওয়ার্ল্ড কাপের একজন ছোট্ট একজন পূজারি। যে 11 জন 11 খেলছিল, সেই 11 জন 11-এর আমি সেখানে জাস্ট পুজো করছিলাম। আমার কাজ এটাই ছিল যে তাদের কিভাবে আরো ভালো করে পুজো করে সেগুলোকে সবকিছু মেনটেন করা যায়। ভারতীয় দল বিশ্বজয়ের পরে শিরোনামের শীর্ষে আসেন দয়ানন্দ গড়ানি স্যার, কিন্তু শ্যামপুরের সঙ্গেও যে দয়ানন্দ গড়ানি স্যারের একটা নিবিড় যোগাযোগ রয়েছে, নিবিড় সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু গণমাধ্যম হিসেবে হাওড়া দর্পণই প্রথম সবার সামনে এনেছিল, জনসমক্ষে এনেছিল, এবং যার দৌলতে বিশ্বজয় শ্যামপুরের নাম জড়িয়েছে তিনি আমাদের সঙ্গে রয়েছে। পিয়ালি মাঝিকেও হাওড়া দর্পণে স্বাগত জানাই। নমস্কার। আমরা আজকে মাঠে বসে রয়েছি, কারণ যে মাটি বিশ্বকাপ এনে দিয়েছে সেই মাটির মানুষ আমাদের সঙ্গে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের জামিঠা গ্রামের বাসিন্দা আমাদের দয়ানন্দ স্যার। ছোটবেলা থেকেই দারিদ্রতার সঙ্গে মানুষ হয়েছে এবং কোলাঘাট থেকে উনি প্র্যাকটিস করতে যেতেন কলকাতায়। এই যে জার্নিটা কি কেমন ছিল সেটা আমি জানবো স্যারের কাছ থেকে। এই জার্নি 2007 সাল থেকে চালু হয়েছে। আমার যখন 2007 সালে মাধ্যমিক কমপ্লিট হয়, তারপরে আমার ছোটবেলা থেকেই খুব খেলাধুলার প্রতি খুব একটা আগ্রহ ছিল। আমি খেলাধুলা করবো বা এগুলোর মধ্যে কেরিয়ার কিছু করবো। তো 2007-এ মাধ্যমিক কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেই আমি কলকাতায় চলে যাই আমি প্র্যাকটিসের তোরে। দিয়ে ওখানে দীর্ঘদিন প্র্যাকটিস করার পর সেরকম ভাবে ট্রাভেল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, যে রাত্রি 2টোর সময় বেরিয়ে 4টের সময় ট্রেন ধরে কলকাতা পৌঁছে 7টার সময় প্র্যাকটিস অ্যাটেন্ড করা, আবার তারপরে 4টের সময় বাড়ি ফেরা। তো ওটা 1 বছর পর খুব টাফ হয়ে যাচ্ছিল। তো তখন আমি চেষ্টা করলাম যে আরো কোথায় সামনাসামনি প্র্যাকটিস কোথায় করা যায়। তো তখন কোলাঘাটে আমি যখন প্র্যাকটিস করলাম, দিয়ে তারপর কলকাতা সেরকম যখন খেলা সিজন চালু হলো তখন কলকাতাতে আবার সেখানে মেসে থেকে ওখানে সমস্ত কিছু প্র্যাকটিস চললো, খেলা চললো। তো তার মধ্যেই 2012 নাগাদ যখন আমি ফার্স্ট কলকাতা পুলিশ সাইন করি, তো 2013 সালে আমার তখন কলকাতা পুলিশে একটা জবের ব্যবস্থা করে দেয়। তো ওখানেই তখন কলকাতাতে থাকার সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে। দিয়ে তখন আস্তে আস্তে জব হয়ে যাওয়ার পরে কিন্তু ফ্যামিলি কন্ডিশন কিন্তু সেই জায়গায় ফিরে আসেনি, যে আমি কিভাবে আমার খেলাটাকে আগে নিয়ে যাবো। জীবনে লক্ষ্যটা তখন এতটাই বড় ছিল যে বয়সটাও হয়ে যাচ্ছিল। তো মাঠ ছেড়েও যেতে আর ইচ্ছা করছিল না, যে মাঠ মানে একান্ত কিছু মাঠের মধ্যে থেকে কিছু করব। মাঠে অনেক কিছু কাজ আমি দেখে এসেছি, ফিজিক্যাল ট্রেনারই হোক, ফিজিও হোক, কোচিং স্টাফ হোক, আরো কিউরেটারের কাজ হোক। তো ক্রিকেট রিলেটেড অনেক কিছু জিনিস মাঠের মধ্যে এগুলো হয়, ইন্টারন্যাশনাল লেভেলে কাজ হয়। তো তখন ওটা কলকাতায় আমি তখন ছোটাছুটি করলাম যে এরকম রিলেটেড কোর্স কোথায় হয়, কিভাবে হয়। দিয়ে তারপরে আমি সবকিছু যোগাযোগ করার পর আমি কোর্স কমপ্লিট করলাম। 2015 সালে প্রথম রঞ্জি ট্রফি চালু করলাম আন্তঃরাষ্ট্রীয় ট্রেনার। তো সেটাও আমার বেঙ্গলের একজন যে ট্রেনার আছেন সঞ্জীব দাস, তো ওনার সহযোগিতায় উনি ব্যাক করার পরে প্রমোট করেছেন উনি, যে এই ছেলেটা খুব ভালো আছে, তুমি একবার ট্রাই করতে পারো। তো তখন অন্ধ্রপ্রদেশের সাপোর্টিং স্টাফ হিসেবে কাজ চালু করি 2015 সাল থেকে। দিয়ে 2020 সালে কোভিড পর্যন্ত কাজ করার পর কোভিডে পুরো 2-3 মাস পুরো বসেছিলাম। মানে আমার অ্যাকাউন্টে যাবতীয় যা টাকা ছিল, তো ওই সিচুয়েশনে তখন সব মানে প্রায় শেষের মুহূর্তে। পরবর্তী সময় কি করে আমি ক্রিকেট চালাবো বা নিজের ফ্যামিলি কিভাবে মেনটেন করবো সেটাও আমার তখন মাথার মধ্যে ছিল। তো এরকম একটা চরম পরিস্থিতির মধ্যে তখন এবার আইপিএল হবে কিনা সেরকম কোনো ই নেই। আইপিএল এর ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে, তখন বিভিন্ন টিম থেকে খবর আসবে, কোনো সবকিছু হয়ে এসছে। তো তার মধ্যে এরকম আইপিএল হবে না এরকম শুনতে পাচ্ছি। তো একদিন হঠাৎই মেল এসছে আমার ফোনে যে এরকম এরকম ইউ আর ইন্টারেস্টেড মানে ওয়ার্কিং ফর আইপিএল টিম। তো আমি তখন মেলে সমস্ত কিছু
কথাবার্তা বলে সমস্ত কিছু আমার ইন্টারভিউ সবকিছু করার পর ভিডিও ফুটেজ পাঠিয়ে তারপরে কিংস এবং পাঞ্জাব টিমে সিলেকশন হয়। দিয়ে সেখান থেকে আমি আইপিএল ফিনিশ করি। আইপিএল ফিনিশ করার পর যথারীতি আমার খুব আনন্দের সঙ্গে আমার বাড়ি আসা যে চলো আর একটা বাকি আছে ইন্ডিয়ান টিম জয়েন করার পরে। তো সাডেনলি সবকিছু প্যাকিং রেডি ছিল, ফ্লাইট ছিল সন্ধ্যে 8:30 নাগাদ ফ্লাইট ছিল, দুবাই টু ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর টু কলকাতা। তো হঠাৎই ফোন এসছে ইন্ডিয়ান টিম। তো তারপরেই আমি অস্ট্রেলিয়া চলে যাই। তারপরে ওখান থেকে ভগবানের আশীর্বাদে সবকিছু কন্টিনিউ হচ্ছে কাজটা। আর খুব ভালো লাগছে যে আমি দেশের এত বড় একটা টিমে আমি সেখানে ছোট্ট একটা পূজারি হয়ে আমি কাজ করছি। আমি খুব প্রাউড ফিল করি যে যেটা ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম যে জীবনে কিছু করব, কিছু এমন কিছু করব যাতে আরো 5টা ছেলে যেন সেরকম ভাবে কিছু করতে পারে আমাকে দেখে। আপনার ইন্ডিয়া দলের কাজটা কি সেটা আমরা সবাই জানতে চাই। আমার কাজ হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্টের কাজ। তো আমার জব এটা। তো যাবতীয় এই যাবতীয় নয় যে গড অফ 11 যে পরের দিন ম্যাচ খেলবে, ম্যাচের এদের যে প্রিপারেশন সব কিছু, যারা ব্যাটিং করবে, বোলিং করবে, তো তার তোরে সমস্ত কিছু ব্যাটিং কোচ, বোলিং কোচ থাকে। তো আমাদের কাজ থাকে ওই ব্যাটসম্যানগুলোকে সমস্ত কিছু ঠিকঠাক করে ট্রেন করা, তাদের কোন জায়গায় ভুল আছে না আছে ব্যাটিং কোচের সঙ্গে পরামর্শ করে সেগুলো সব কিছু রেডি করা। দেন নেক্সট সেগুলো টিমে আরও অনেক সাপোর্ট স্টাফ আছে, তাদের সঙ্গে সব কিছু ডিসকাস করে নেক্সট এই কী সমস্যা আছে এগুলোই আমাদের কাজ। বাকি অন্য কিছু নেই, আমাদের রোল যেটা আছে সেগুলো। ব্যাটিং বোলিং ছাড়া আরো কি সুযোগ রয়েছে? থেকে আমার দেখা ক্রিকেট থেকে একজন ডাটা অ্যানালাইসিস করে, সমস্ত কিছু ভিডিও অ্যানালিস্টের কাজ থাকে, একজন ক্রিকেটের মাঠে পিচ কিউরেটরের কাজ থাকে, একজন যে সিকিউরিটির কাজ থাকে, ডক্টরের কাজ থাকে, ফিজিওথেরাপির কাজ থাকে, স্ট্রেংথ কন্ডিশনিং ট্রেনিং যে থাকে তার একজন কাজ থাকে যে কীভাবে তাকে সব কিছু তার বডির মধ্যে করবে। কোচেদের রোলটা আমি ছেড়েই দিচ্ছি, তার তোরে সমস্ত কিছু আরও অনেক উপর লেভেলের খেলাধুলো দরকার, আর সেইভাবে কীভাবে তারা প্রোভাইড করবে সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে। কিন্তু এই যে সাপোর্ট স্টাফের এই জায়গাগুলো, এগুলো সব কিছু অনায়াসে যে খেলাধুলো না করলেও কিন্তু করা যেতে পারে। যে শুধু ক্রিকেট নয়, ফুটবল, হকি, বাস্কেট, ভলিবল, খোখো, সমস্ত কিছু অ্যাথলেটিকের যে ইভেন্টগুলো আছে সেখানেও এরকমভাবে সেই টিমে ফিজিও থেকে, ডক্টর থেকে, একজন মাসাজ থেরাপিস্ট থেকে, এগুলো সব কিছুই একটা টিমের পার্ট হয়ে থাকে। তো এগুলো নিয়েও তো ফিউচার করা যায়। এরকম নেই যে আমাকে সারাক্ষণ ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, একজন ভালো আমি গায়িকা হয়েই করব। আমি কেন, যদি না হয় তাহলে অন্য কিছু দিয়ে ট্রাই করি। তার তো হাজার হাজার লাইন আছে। তো সেটার দিকে ট্রাই করলে আমার মনে হয় যত ইয়াং জেনারেশন যারা আছে তাদের তোরে ফিউচার আমার মনে হয় অনেক বেশি ব্রাইট হয়ে যাবে। 2007 সালে আপনি জার্নি শুরু করেছিলেন, তখন আপনার ক্রিকেটের আইডল কে ছিল? সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারকে দেখেই আপনার ক্রিকেটে আসা? এরকম নয়, আমি ক্রিকেট খেলতাম কিন্তু কাকেও দেখেও কিন্তু আমার সচিন টেন্ডুলকারকে আমার বরাবরই খুব আমার আইডিয়ালের জায়গায় বা কি সব কিছু আমার খুব ভালো লাগার জায়গা। যে মানুষটার সমস্ত কিছু লাইফ শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরেও যে মানুষটার যে একজন সমস্ত কিছু কী আছে না আছে, কীভাবে তার জীবনের পথ চলার সব রাস্তা, তো সেগুলো সব কিছু আমার খুব ভালো লাগে। সেটাই। বিশ্বকাপ জয়ী যে 11 জন রয়েছে টিম মেম্বার যারা মাঠে খেলতো, তাদের মধ্যে থেকে আপনি কাকে বেছে নেবেন? সবাই। এক মায়ের একটা সন্তানকে আলাদা করে রাখলে কি বাকি সন্তান কী হবে? একদমই তাই। একজন বিচক্ষণ ব্যক্তি সত্যিই এইরকমই উত্তর হওয়া উচিত। বিশ্বকাপটা আপনারা জয়ের থেকে কিছুটা দূরে ছিলেন, শেষ 1 ওভার কি মনে হচ্ছিল তখন? শেষ 1 ওভার বলে এরকম কোনো কিছু নেই, কিন্তু প্রথম বল থেকে টস থেকেই আমরা জানি বি পজিটিভ, আজকে আমরা কিছু করব। তো খেলার পার্ট আছে, কখনো ওদের সাইডে যাবে, কখনো আমাদের সাইডে আসবে, কিন্তু লাস্ট বল পর্যন্ত যা আছে সেগুলো সব কিছু আমার ছেলেরা যা আছে সব কিছু সেইভাবে ফাইট করবে। আপনি বিরাট কোহলির সঙ্গে আপনি কাপ নিয়ে সেলফি তুলেছেন এবং ক্যাপ্টেন রোহিত শর্মা তার সঙ্গেও আপনার সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো এই মুহূর্তটা কেমন লাগছে? তাদের নাম বলছে তারা আমার কাছে ভগবানকে নিয়ে ব্যক্ত করার মতো আমার কাছে কোনো ওয়ার্ড নেই। আমি কাদের দিকে নিয়ে আমি ব্যক্ত করি? আমি একজন সাধারণ পূজারী ওই মন্দিরে, আমি তাদের দিকে ব্যক্ত করার মতো আমার সেই জায়গা নেই, কোনো ওয়ার্ড নেই। আর একটা প্রশ্ন করব, আপনি ক্রিকেট অ্যাসোসিয়েশন খুলেছেন আপনার
জন্মভিটে আপনার গ্রামে জামিঠাতে, তো কাদেরকে চান্স দেবেন বা কারা ওখানে খেলতে যেতে পারবে? আমাদের শ্যামপুরের কোনো ছেলে যদি ওখানে খেলতে যেতে চায় তারা কি চান্স পাবে? এটা আপনার একটা ছোট্ট ভুল হচ্ছে। আমি কোনো ক্রিকেট অ্যাসোসিয়েশন ওখানে করিনি। আমি আসি আমার এলাকায়, কিন্তু এলাকার মানুষের উদ্যোগে তারা নিজস্ব ওখানে একটা একাডেমি খুলেছে, আমার কাছ থেকে পরামর্শ নিয়েছে, আমি পরামর্শটা দিয়েছি। আমি নিজের প্র্যাকটিসটা, আমি যখন বাড়িতে থাকি ওই মাঠেতে যাই, আমি নিজের প্র্যাকটিসটা করি। সেই প্র্যাকটিসের সৌজন্যে আর 5টা ছেলে যখন ওখানে তার তোরে ওখানে একাডেমি থেকে কী কী থাকবে সেগুলো সমস্ত প্ল্যানিং আমি দিয়েছি, যে এটা আছে। কিন্তু আমি ওখানে মানে যে এই যে হ্যাঁ কোনো কিছু ফাউন্ডার নয়, তো আমি এখন কোথাও করতে পারবো না। আমি একটা টিমের সঙ্গে কাজ করি, সেটা দেশের টিম। তো সেই ন্যাশনাল টিমের সঙ্গে যখন কাজ করি তখন আমি আর অন্য কোনো এখন আসছি, আমি পাশ থেকে তাকে কাউকে গাইড করতে পারি, কিন্তু বলতে পারি এটা হলে ভালো হয়। যখন আপনি বাড়ি ফিরলেন, বাড়ি ফেরার পরে আপনাকে নিয়ে যে উন্মাদনা, এর আগে জামিঠা গ্রামের কথা কেউ জানতোই না, তো নিজের মানে গ্রামবাসীদের উদ্দেশ্যে বা এখানকার যারা জড়ো হয়েছে, শ্যামপুরবাসী যারা জড়ো হয়েছে তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি যখন সকালবেলা আমি যখন ফ্লাইটে কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করলাম, তখন মিসের সঙ্গে কথা হচ্ছে, ও আমার পিক আপ করতে আসবে, তো খুব খুশি। তো বাড়িতে এত বড় আয়োজন, এত সব কিছু, গ্রামের লোক সব কিছু যে সমাহ করে রেখেছে, আমি সেটা সত্যি কথা বলতে একদম আমি ভাবতে পারিনি সত্যি আমার গ্রাম যে এতটা আনন্দের সঙ্গে লিপ্ত হয়ে যাবে। তো আমি এখানেও, ও আমাকে লাস্ট 2 দিন ধরে বলছে আমার কিন্তু বাবার বাড়িতে যেতেই হবে। বললাম হ্যাঁ আমি তো যাবো, আমাকে একটু কটা দিন একটু রেস্ট দাও, আমি আমার জেট ল্যাগ যাচ্ছে, আমি এটা কাটিয়ে নিই, যাবো। আমার মনে হয় কিছু ব্যাপার আছে, তুমি এত বারবার কিছু যাবো? বললো না না, ওখানে আমার দাদারা আছে, তোমার সঙ্গে দেখা করবে। তো এরকমভাবে অভ্যর্থনার যে এরকম ব্যাপার আছে সেটা আমার কাছে সারপ্রাইজ। সত্যি কথা বলতে আমি খুব খুশি, আমি খুব হ্যাপি। আর আমি এইটুকুন আপনাদের কাছে বলবো যে এখানে অনন্তপুর বা এখানে শ্যামপুরের মানুষজন অনেক ভালো। আমি ছোটোবেলায় যখন আমার বাবার মামা বাড়ি এখানে, আমি আসতাম, শুনতাম এখানে পড়াশোনা থেকে, এখানে মানুষের ডেডিকেশন থেকে, মানুষ অনেক অনেক অ্যাক্টিভ। আমরা জানি মেদিনীপুরে আমরা পড়াশোনা করি, ঠিক আছে, এখানে মেদিনীপুর আর ওই হাওড়া এরকম কোনো ফাইটিংয়ের কোনো ব্যাপার নেই। আমরা চাইছি যে কোনো কিছু পটেনশিয়াল ছেলে হোক বা মেয়ে হোক, তারা সমাজের বুকে এগিয়ে আসুক, সমাজ তারা বড় হোক, সেটার তোরে ইয়াং জেনারেশনকে ব্যাক আপ করা। এই আপনাদের মতো কিছু সিনিয়র ছেলেরা বা যারা আরেকটু সিনিয়র যারা আছে, তারা চল এটা করতে হবে। সেটা শুধু স্পোর্টস বলেই না, কেউ যদি পড়াশোনার দিক দিয়ে পিছিয়ে যায় বা কোনো তাকে সামর্থ্য নেই, এরকম কিছু ব্যাক করা দরকার, তো তখনই সমাজটা আমার মনে হয় অনেকটা বদলে যাবে সব কিছু। আচ্ছা, যার জন্য আপনার সঙ্গে শ্যামপুরের আত্মীয়তার সম্পর্ক, পিয়ালি ম্যাডামের সঙ্গে পরিচয় কীভাবে? পরিচয়টা, ওর দিদি বাড়ি হচ্ছে কোলাঘাটে, তো সেই সূত্রে ওখান থেকে যোগাযোগটা, ওখান থেকে যে ওর যে জামাইবাবু যে আছে সে আমার মানে দাদা কাম বন্ধু এরকম টাইপের। তো যখন আমাদের বাড়িতে সব কিছু এরকম দেখাশোনা চলছে এরকম, তখন কথাবার্তা হচ্ছে যে এরকম এরকম আছে, তো তোর কি পছন্দ হতে পারে, তো এই একটা ব্যাপার। তো তখন আমি বললাম ঠিক আছে, আমি আমার সঙ্গে কথাবার্তা বলবো, দিয়ে সেইভাবে সব কিছু কী কী প্রসিডিওর আছে সেইভাবে এরকম কি সব কিছু কিসমত। ওকে, তো ম্যাডাম আপনার কেমন লাগছে? আমি কি বলবো, আমার খুবই ভালো লাগছে। অ্যানিভার্সারি গিফট দিয়েছিলেন বিশ্বকাপ, হ্যাঁ, এই দিয়েছেন দয়ানন্দ স্যার, কেমন কি মনে হচ্ছে? কি মনে করবো, ও আরও বড় হোক, মানে আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারুক। উনি যে ক্রিকেট খেলার সঙ্গে এইভাবে যুক্ত রয়েছেন, আপনি কীভাবে সাপোর্ট করেন? সাপোর্ট তো ওইভাবে বলা যায় না, না যে কীভাবে করি বা ওইভাবে তো আর হয় না, সবসময় সাপোর্ট করে, ও বলতে পারছে না ঠিক। ওইভাবে ওই তো আর মুহূর্তে বলা যায় না, না। আমি যখনই আসি তখনই ঘরের কোনো না কোনো কিছু, মানে কি বলা যায়, ও এতটা দায়িত্ব নিয়ে করে নেয়, আমি সারাক্ষণ মাঠেই পড়ে থাকি, অনেস্টলি বলছি। ও তো বাড়িতে থাকে না, আমি বাড়িতে আসার পরেই মানে কোনো রকম মানে কোনো কিছু ব্রেকফাস্ট কমপ্লিট করে সোজা আমি মানে মাঠে চলে যাব। তো আমার মাঠে গিয়ে আমার মাঠে থাকতে ভালো লাগে, তো মাঠের সঙ্গে কথা বলতে ভালো লাগে। ওখানে এত সুন্দর একটা পরিবেশ নদীর ধারে, তো সেই জায়গাটা খুব মিস করি খুব। তো ওর সঙ্গে মাঝে মাঝে এই নিয়ে মাঝে মাঝে হয় আমাদের চুল টানাটানি হয়। আমিও বেরিয়ে পড়ি, সেটা বড় কথা নয়, আমিও বেরিয়ে পড়ি বাইকের পেছনে, আমিও বেরিয়ে পড়ি। আচ্ছা, ও যখন বেরোয় মাঝে মাঝে আমিও বেরিয়ে পড়ি মাঠের জন্য, তো এইভাবেই চলে। আচ্ছা, এবার আপনার পরিবার সম্পর্কে একটু জানবো। আপনার বাড়িতে আর কে কে রয়েছে? বাড়িতে বাবা মা দাদা বৌদি ভাইপো, আমি আমার স্ত্রী। ফিউচার প্ল্যান কি রয়েছে? যেটা হচ্ছে সেভাবেই চলছে, এইভাবেই চলবে। এখন এটার থেকে বড় কিছু আর আছে নাকি?
একদমই তাই। ক্রিকেট 17 বছর পর ক্রিকেট বিশ্বকাপ জয়ের পরে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কি 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 অনুভূতি হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, কি বাক্যালাপ হয়েছে যদি একটু শেয়ার ভালো করেন? লাগছে, সব কিছুই যা হয়েছে সব কিছুই ভালো হয়েছে। এখানে আপনাদের সঙ্গে মিট করতে পেরেছি, এটাই সব থেকে আমাদেরও খুব ভালো লাগছে। এখানে বিশ্ব জয় করে আসার পর শুধু প্রাইম মিনিস্টার নয়, গোটা ভারতবর্ষী যেভাবে আনন্দের সঙ্গে উৎসব পালন করছে, একটা জ্বরের মধ্যে যেন কাবু হয়ে আছে এই ওয়ার্ল্ড কাপ জ্বর, তো সেটাতে দেখে আমার খুব প্রাউড ফিল হচ্ছে এখনও পর্যন্ত, যে আমি মানে এখনও পর্যন্ত আমার সেই জেট ল্যাগ পর্যন্ত এখনও কাটেনি। মানে যে কী আনন্দ আমি মুম্বাই থেকে দিল্লি থেকে যেভাবে দেখে এসেছি, আমার নিজের বাড়িতে আসার পর আবার এখানে আসার পর যে আপনারা যেভাবে সাদরভাবে আমার গ্রহণ করে নিয়েছেন, আমি খুব খুশি। ভারত যখন জেতে তখন তো আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি, উল্লাস করি, কিন্তু ভারত যখন কোনো ম্যাচে হেরে যায় তখন ক্রিকেট প্রেমীরা বা ভারতবাসীরা যেভাবে মানে নির্ভরশীলতা হারিয়ে ফেলে ভারতীয় দলের প্রতি, তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, মিম পোস্ট করে, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এরকম কোনো কিছু ভালো খারাপ সব কিছু থাকতে পারে, সেটা তাদের ভালোবাসার কোনো কিছু আক্ষেপ থাকে, কোনো অনেক বেশি কিছু এক্সপেক্ট করে, সেই মুহূর্তটা হয় না, সেই কারণে সেই মুহূর্তে সেরকম কোনো কিছু চিন্তাভাবনা করে না। আমার মনে হয় এরকম তাদের মধ্যে আসে না, কিন্তু খুব ভালোবাসে, এই ভালোবাসার ক্ষেত্রে এরকম অনেক কিছু আছে, বাকি অন্য কিছু নয় আমার কারোর প্রতি এরকম কোনো কিছু চিন্তাভাবনা। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং সেই সঙ্গে দাদানন্দ স্যার এবং পিয়ালি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ইন্টারভিউ সেশন আমরা এখানেই শেষ করছি। আর এই ইন্টারভিউ সেশনটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শেয়ারব্রত নার্সিং ইনস্টিটিউট, শেয়ারব্রত হসপিটাল, সামন্ত এন্টারপ্রাইজ এবং সামন্ত বাইক পয়েন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।